ঢলের পানি এবার ঢুকছে ময়মনসিংহে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার মানুষ। ময়মনসিংহের নেতাই নদীর পাড়ের বিভিন্ন অংশ ভেঙে তলিয়ে গেছে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার অর্ধ শতাধিক গ্রাম। কোথাও গলা সমান, আবার কোথাও হাঁটু সমান পানিতে বাসিন্দাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। প্রায় 500 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। এদিকে এখনও তলিয়ে আছে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার 60 গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল ও সবজি। ভেসে গেছে 2 শতাধিক ঘেরের মাছ। আটকে পড়া দুর্গতদের উদ্ধারে টাঙ্গাইল থেকে সেনাবাহিনীর 4টি উদ্ধারকারী দল শেরপুরে পৌঁছেছে। রাতে কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কিছুই নেই। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। অলরেডি আমার নিজের ঘরে আমার খাটের উপরে পানি। রাত্র যাপন করতে পারছি না, পানির মধ্যে বসে রয়েছি চেয়ারের উপর। ঘরের ভিতরে ঢুকতারি না, ঘরের ভিতরে গলা হয় না পানি। বউ বাচ্চা কিনু মতন পার করে এই যে রাস্তাটা লয়ে আইছি। অসীমবিতি বন্যা এটা জীবনে ওরম দেখি নাই। 2-3 ঘন্টার সময়ের মধ্যে এইরকম হয়েছে। এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন উবাইদুল হক, বরিশালের বটতলা এলাকায় আছেন শাকিল মাহমুদ এবং রাজধানীর আগারগাঁওয়ে আছেন আলামিন তুষার। প্রথমেই সরাসরি যাচ্ছি উবাইদুলের কাছে। আকস্মিক বন্যায় হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় আসলে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এখনও পানিবন্দী শত শত মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে শত শত হেক্টর জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে। যে মাছের ঘের সেগুলো কিন্তু আসলে পানিতে ভেসে গেছে, এবং অর্থাৎ যে ক্ষতি আসলে কৃষক এবং সাধারণ মানুষের হয়েছে ক্ষতি আসলে পুষিয়ে নেওয়ার মতো অবস্থা নেই। আমরা দেখতে পাচ্ছেন যে এখনো পানিবন্দী এবং যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই এখনো আটকা রয়েছেন এই বাড়িঘরগুলোতে, এবং বাড়িঘরগুলোতে পানি উঠেছে এবং কাল রাত থেকে কিন্তু তারা অবস্থান করছেন, এবং তাদের যেটি হয়েছে যে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন আসলে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে তাদেরকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছেন। আমরা যদি একটু বলি যে হালুয়াঘাটে কিন্তু 10টি ইউনিয়নের মধ্যে 12টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। পৌর সদরও কিন্তু পানি উঠে গেছে, এবং সেখানে আমরা খবর নিয়ে জেনেছি যে যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয়গুলোতে উপচে পড়া ভিড়। অন্যদিকে ধোবাউড়া উপজেলার যে 7টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে 4টি ইউনিয়নের অবস্থা নাজুক, এবং সবগুলো ইউনিয়নেই আসলে প্লাবিত হয়েছে। মাছের ঘের, ফসল সবকিছুই প্লাবিত হয়েছে, এবং অনেকে আসলে যে মানবতর জীবন আসলে মানবতর অবস্থা আসলে দেখতে পেয়েছি সেটা আসলে তারা বলছেন যে 88 বন্যার পরে আসলে এমন পরিস্থিতির সম্মুখীন তারা হননি। এবং আমরা যেটি দেখেছি বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, এবং বিভিন্ন এলাকায় ঘুরে আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু যে তারা চেষ্টা করেছেন রাস্তাঘাটে বা উঁচু স্থানে নিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন, এবং মানুষজন চেষ্টা করছেন যেন এই পানি থেকে আসলে উঁচু স্থান বা রাস্তাঘাটে আশ্রয় নেওয়ার জন্য, এবং প্রশাসন কিন্তু তাদের যে ক্ষতিপূরণ এবং তাদের ত্রাণ সরবরাহ বিষয়টি আসলে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমরা চলে যাব বরিশাল, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল। দেখুন, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বরিশালে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির প্রভাবে কিন্তু বরিশাল নগরী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল নগরীর বটতলা এলাকায়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়ে কিন্তু হাঁটু পানির সৃষ্টি হয়েছে, এবং এখানে কিন্তু চলাচলেও যেমন কষ্ট হচ্ছে তেমনি দুর্ভোগেও পড়েছে কিন্তু স্থানীয় বাসিন্দারা। শুধু এই বটতলা এলাকায় নয়, নগরীর শীতলাখোলার মোড়, ভাটিখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসী যেটা আমাদেরকে জানিয়েছেন যে জনপ্রতিনিধি যায় এবং জনপ্রতিনিধি আসে, এবং প্রতিবারই কিন্তু মেয়র থেকে শুরু করে কাউন্সিলর সবাই কিন্তু প্রতিশ্রুতি দেয় এই জলাবদ্ধতা নিয়ন্ত্রণের, কিন্তু আসলে বাস্তবে তার কিন্তু কোনো প্রমাণ
অনুমান নেই বলে কিন্তু নগরবাসী ক্ষুব্ধ। আমরা কথা বলছিলাম আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে যে সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে লঞ্চ চলাচল সেটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও যেটা বলেছেন যে গত 24 ঘন্টায় 107.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে, এবং এই সময় বাতাসের গতিবেগ ছিল 5 নটিক্যাল মাইল। এবং এছাড়া এই যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু সক্রিয় মৌসুমি যে বায়ু সেটা কিন্তু সক্রিয় আছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আরও বলেছে যে আগামী 2 থেকে 3 দিন কিন্তু এমন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের যারা আছে সংশ্লিষ্ট তাদের সাথে। সিটি কর্পোরেশন যেটা আমাদেরকে বলেছে যে প্রতি মুহূর্তেই কিন্তু ড্রেন পরিষ্কার করা হচ্ছে যাতে জলাবদ্ধতা নিরসন করা যায়। তারপরেও এই জলাবদ্ধতা নিরসনে তারা কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব আগারগাঁওয়ে, সেখানে আছে সহকর্মী তুষার, আমরা জানবো সেখানকার খবর। যেমনটা বলছিলেন যে সকাল থেকেই কিন্তু যেই গুড়ি গুড়ি বৃষ্টিটা পড়ছিল সেটা কিন্তু বেলা আনুমানিক 11:30টার দিকে কিন্তু আবার একটু বেড়ে যায়। এখনও কিন্তু আবারও কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা একটু হলেও কমেছে। এবং আবহাওয়াবিদের সঙ্গে আমাদের একটু আগেই কথা হলো, তিনি যেটা বললেন যে আজকে অর্থাৎ এই 24 ঘন্টা কিন্তু এরকম এই যে থেমে থেমে যে বৃষ্টির ব্যাপারটা সেটা কিন্তু আসলে অব্যাহত থাকবে। ঢাকায় কিন্তু আজও আসলে গত দিনের মতো ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা তারা দেখছেন। এছাড়া যেমনটা বলছিলাম যে লঘুচাপ কারণেই কিন্তু আসলে ঢাকায় সকাল থেকে এখনো পর্যন্ত 69 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু তারা রেকর্ড করেছেন। এবং বৃষ্টি হয়েছে কিন্তু সবচেয়ে বেশি চাঁদপুরে 250 মিলিমিটার। এদিকে কিন্তু এই যে ঢাকার যে বৃষ্টি পরিস্থিতি আমরা যখন দেখেছি যে শনিবার যেহেতু সেই জায়গা থেকেও যেহেতু ছুটির দিন, সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং স্কুল কলেজও বন্ধ, সেখান থেকে যানজটের অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। তবে যারা আসলে সকালে বৃষ্টি মাথায় করে গুড়ি গুড়ি বৃষ্টির যে সম্ভাবনা বৃষ্টি ছিল সেটাকে মাথায় রেখে কিন্তু তারাও কিন্তু বেশ সময় নিয়ে এবং প্রস্তুতি নিয়ে বাইরে বেরিয়েছিলেন, তাদেরকে কিন্তু একটু যে ভোগান্তিতে কিন্তু তারাও পড়েছেন। তবে সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল সেইভাবে কিন্তু জলাবদ্ধতা দেখা যায়নি। তবে এখন যে বৃষ্টির পরিস্থিতি, বৃষ্টি কিন্তু বাড়ছে ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে। মাঝখানে কিন্তু একটু একদম মানে পুরোপুরি রাস্তাগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল, তবে সেই শুকনো কিন্তু বেশি সময় হয়নি। তার আগেই কিন্তু আবারও একটা ভারী বর্ষণের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখনকার যে পরিস্থিতি, এবং আমরা যেটা জানি যে ঢাকায় আসলে ঘণ্টাখানেক যদি এরকম ভারী বর্ষণ হয় তাহলে আসলে বেশ কিছু জায়গায় অলিতে গলিতে কিন্তু জলাবদ্ধতা দেখা যায়। তাহলে আসলে সেই কারণে আসলে বলতে গেলে বলাই যাচ্ছে যে এই যে পরিস্থিতি সেখানে হয়তো অল্প বিস্তর সময়ের মধ্যে এই পরিস্থিতি যদি বিদ্যমান থাকে বৃষ্টির, তাহলে হয়তো ঢাকায় বেশ কয়েক জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হবে। তখন কিন্তু রাজধানীবাসীর ভোগান্তি আরও একটু বাড়বে। এই ছিল আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে, তার আগে যুক্ত ছিলাম বরিশাল ও ময়মনসিংহে। এই মুহূর্তে উত্তরায় মাইলস্টোন কলেজের সংবাদ সম্মেলন করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের আহত এবং শহীদ ভাই বোনদের রক্তের মর্যাদার এতটুকু অসম্মান হলে সবার প্রথমে এই ফাউন্ডেশনেই সরকারের সমালোচনা করবে এবং সরকারের প্রতিবাদ করবে। আমরা প্রতিনিয়ত ফাউন্ডেশন থেকে কাজ করে যাচ্ছি যাতে করে আমরা আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের যে কোনো রকম প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে পারি। ইতিমধ্যেই আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। ওয়েবসাইটের নাম আমি যদি বলি JSSFBD.com। সেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে আহতরা বা শহীদদের পরিবাররা যে কোনো রকম সমস্যা আমাদের কাছে পৌঁছাতে পারবে। তাছাড়াও আমরা ওয়েবসাইটের পাশাপাশি আমাদের হটলাইন নাম্বার খুব দ্রুতই চালু করছি যাতে করে আমরা আমাদের আহত ভাই বোনদের এবং শহীদদের পরিবারের খোঁজ খবর এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির থেকে আমি যেটি শেষ খবর পেয়েছি লিস্ট আমি পেয়েছি যেখানে 28,000 প্লাস আহত আছে
এবং 1583 জন শহীদ রয়েছে। এই তালিকাটি এখনো চূড়ান্ত নয়, এখানে যাচাই বাছাইয়ের কিছু কাজ চলছে এবং এই তালিকার উপর ভিত্তি করেই আমরা আমাদের বর্তমান যে কার্যক্রম সেটি চালাচ্ছি। এই তালিকা এবং আমরা নিজেদের ভলেন্টিয়ারদের মাধ্যমে ভেরিফিকেশন করে যে তথ্যগুলো ম্যাচ করতে পারতেছি সেই তথ্যগুলোর বেসিস করে আমরা আমাদের যে কার্যক্রম আছে সেটি পরিচালনা করছি। সংবাদ সম্মেলন করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এই বিজয়কে যদি আমরা ধরে রাখতে না পারি এবং যে কারণে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে, সেই কারণটাকে উপলব্ধি করে যদি আমি বাস্তবায়িত করতে না পারি তাহলে সবই ব্যর্থ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই সময়টা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় জাতির জীবনে। আপনারা সবসময় কথাটা মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু আপনারা শিক্ষক, আপনারা জাতি গঠন করবার কারিগর বলা হয় আপনাদেরকে, তাই না? সেই জন্য আপনারা গর্ববোধ করেন, আমরাও গর্ববোধ করি। আমার পারিবারিকভাবে আমরা শিক্ষক পরিবার। আমার বাবা শিক্ষকতা জীবন শুরু করেছিলেন, আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছি। আমার বড় বোন শিক্ষকতা দিয়ে রিটায়ার করেছেন, আমার ছোট বোন সেও শিক্ষকতা করেছেন। অর্থাৎ আমরা আমাদের পরিবারের 90% মানুষ আমরা শিক্ষকতার সাথে জড়িত। আমরা আপনাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি, বুঝি এবং সেই জন্যই আপনাদের হয়ে কথা বলতে আমি এতটুকু দ্বিধা করি না। কারণ আমি বিশ্বাস করি যে দেশে শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ না করা যাবে, তাকে স্ট্রাকচারের মধ্যে না আনা যাবে, কাঠামোর মধ্যে না আনা যাবে, সে জাতির সহজে কোনো উন্নয়ন হবে না। দুর্ভাগ্য আমাদের 53 বছর পার হয়েছে, সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনোটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা। বলতে এতটুকু দ্বিধা নেই যে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি, চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে মৌলিক সংস্কারের সুপারিশ করবে দলটি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে তারা। ছাত্র জনতার বিপ্লবের মূল মন্ত্র সামনে রেখে ঐক্যমতের ভিত্তিতে নতুন রাজনৈতিক চর্চায় আগ্রহী বিএনপি। মার্জিয়া মোমোর রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে 6টি কমিশন গঠন করে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই মাসেই বিএনপি সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে দলের মহাসচিবের নেতৃত্বে 6 সংস্কার কমিটি গঠন করে। দলের নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ তুলে ধরবে বিএনপি। যেখানে আমরা কমন জায়গায় আসতে পারবো সবাই মিলে জাতীয় ঐক্যমতের মাধ্যমে সেই ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, সেটার কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই। এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করতে হবে, তো সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে।
এবং সেটা ব্যতীত তো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। সংবিধান পুনর্গঠন ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো ব্যক্তির পরপর দুইবার প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার সুপারিশ করবে বিএনপি। স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার প্রস্তাবও দেবে দলটি। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। জুডিশিয়ারির, প্রশাসনিক এবং পুলিশ বিভাগের সহ সংস্কারের জন্য প্রস্তাব করেছে। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে জোর দেওয়ার কথা জানালেন শিল্প ও বাণিজ্য সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু। পাবলিক সার্ভিস কমিশন, তার জন্য একটা আইনই আছে আমাদের, সে আমাদের দুদক, আমাদের আইন আছে। এরকম শত শত প্রতিষ্ঠান আছে যেগুলি জনকল্যাণে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং ভবিষ্যতে কোন কাঠামোতে এই প্রতিষ্ঠানগুলো চলবে সেটাকে নির্ধারিত করা। প্রতিহিংসা ও সংঘাতমুক্ত রাজনীতির বাইরে গিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চায়ও গুরুত্ব দেবে বিএনপির সংস্কার কমিটিগুলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে চট্টগ্রামে পরপর 2টি তেলবাহী জাহাজে আগুন দেওয়া হতে পারে বলে দাবি করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। সকালে ব্রিফিংয়ে তিনি বলেন, একসঙ্গে 4টি পয়েন্ট থেকে আগুন লাগা স্বাভাবিক হতে পারে না। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার ফাইটিং এক্সারসাইজ থেকে শুরু করে যত ধরনের প্রিকশন, অগ্নি দুর্ঘটনা যেন বা এই জাতীয় কোনো ঘটনা না ঘটে প্রিকশন নেওয়া সম্ভব, সব কিছু আমরা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আজকে গত রাত 12টায় সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে জাহাজে 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি, এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই। উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। যেখানে উৎপন্ন ওইখানে যাইয়া দেখেন ওইখানে কি বেচতেছে না বেচতেছে, কারণ আমরা তো এটা প্রোডাকশন করতেছি না। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মার্কেটটা কমে এখানে অবশ্যই কমবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক রাষ্ট্রপতি বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাত থেকেই হাসপাতালে ভিড় করেন স্বজন, শুভাকাঙ্ক্ষীরা।
সকালে উত্তরায় বি চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল মুন্সিগঞ্জে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলোচিত এই রাজনীতিবিদকে। খ্যাতিমান চিকিৎসক থেকে রাজনীতির বহু ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন, নানা ক্ষেত্রে দুটি ছড়ানো জলজলে এক নাম অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি সব মহলে পরিচিত বি চৌধুরী নামে। 9 দশকের বর্ণাঢ্য জীবন পেরিয়ে সামিল হলেন অসীমের পথে মহাযাত্রায়। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে অধ্যাপক ডাক্তার বি চৌধুরীকে ভর্তি করা হয়েছিল নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। রাত 3:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নন্দিত চিকিৎসক, আলোচিত রাজনীতিবিদ। খবর পেয়ে শেষ রাতের বৃষ্টি উপেক্ষা করেই হাসপাতালে ভিড় করেন স্বজন শুভাকাঙ্ক্ষীরা। বিনা পয়সায় প্রচুর রোগীর উনি সেবা করেছেন। মানুষের যে কোনো বিপদে আপদে প্রয়োজনে আমরা উনাকে কাছে পেয়েছি। মানুষের মনের কথা বুঝতেন, কৃষকের বলেন, শ্রমিকের বলেন, শিক্ষকের বলেন, প্রশাসনের। হয়তো বা অনেকে ওনার বক্তব্যে, রাজনীতিতে, সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন। আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। সব দলের মানুষের কাছে থেকে দেখেছেন। আমি মনে করি তাদের অন্তরটা জানে যে বিশ্ব দেশে মানুষ হিসেবে কেমন ছিলেন। সেই দোয়াটুকু সবাই করবেন, আমরা এতটুকুই চাই। সকাল 8টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বি চৌধুরীর প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর বাড়িধারার বাইতুল আতিক জামি মসজিদে। শনিবার মুন্সিগঞ্জে আরও 2 দফা জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতিকে শায়িত করা হবে পারিবারিক কবরস্থানে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতিতে বি চৌধুরীর পা রাখা। নির্বাচিত হন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে। ৫ম জাতীয় সংসদে সংসদ উপনেতা, 7ম সংসদে বিরোধী দলীয় উপনেতার মতো সংসদীয় মর্যাদাপূর্ণ আসনে আসীন হন বি চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর নির্বাচিত হন বাংলাদেশের 12তম রাষ্ট্রপতি। তবে রাজনৈতিক কারণে মাত্র 7 মাসের মাথায় 2002 সালের 21 জুন ইস্তফা দেন রাষ্ট্রপতির পদ থেকে। এরপর 2004 সালে গঠন করেন বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃতের সংখ্যা বেড়ে 2। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। সিন্ডিকেট বৃত্তে ডিম, মুরগি সহ নিত্যপণ্যের বাজার। নির্ধারিত দরে মেলে না কিছুই। মুনাফা লুটের প্রতিযোগিতায় বেকায়দায় ক্রেতা। কর্পোরেট প্রতিষ্ঠানে নজরদারির তাগিদ। এবং দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।